আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনার কেমন জীবনসঙ্গী পছন্দ? ফাবিহা মৃদু হেসে বলল, যেমন চাই তেমন কি বললেই পাওয়া যায়? বলতে তো ক্ষতি নেই, আমারও জানা উচিত আপনার চাওয়া পাওয়া। নতুন জীবন শুরু করতে যাচ্ছি আমরা। ফাবিহা বলল, সিগারেট খাওয়া আমার পছন্দ নয়। পাস্ট অধিকাংশ মানুষেরই থাকে, তবে একজনের বেশি আমি আশা করি না, তাহলে মানতে খুব কষ্ট হয়ে যাবে। ছেলেটা মুচকি হেসে বলল, স্বস্তি পেলাম। আমি সিগারেট ছুঁয়েও দেখি না, আর আমার জীবনে মা ছাড়া আপনিই প্রথম নারী। ফাবিহা মনে মনে ওড়াল। অথচ আমার জীবনের প্রথম পুরুষ আপনি নন। পাত্রপক্ষ পজিটিভ সাইন দিয়ে গেলেন। বুঝা গেল ফাবিহাকে খুব পছন্দ হয়েছে। হবে নাই বা কেন, ভারী মিষ্টি মেয়ে ছেলে, যে নম্বরও নিয়ে গেল ফাবিহার। কথাটা বাবা মা দুপক্ষের আত্মীয় স্বজনের মাঝেই জানাজানি হয়ে গেল। বিপত্তি ঘটল দুদিন পর। মায়ের চোখ মুখ শুকনো, 2 ঘন্টা যাবৎ থমথমে দেখাচ্ছে তাকে। ফাবিহা কারণ জিজ্ঞেস করে বসল। ছেলেপক্ষ না করে দিয়েছে। অতঃপর রাগ ঝেড়ে বললেন, আমার মেয়ে কম কিসে, বরং ছেলের তুলনায় আমার মেয়ে সব দিক থেকে উপরে আছে। তারপরেও ছেলের মায়ের দাপট বেশি। আমি এর চেয়ে ভালো ঘরে মেয়ে বিয়ে দিব। ফাবিহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ জানিয়েছে? না। কথা বাড়ালো না সে। বিকেলে তার নামে পার্সেল এলো, অথচ ফাবিহা কিছু অর্ডারই করেনি। পার্সেল রিসিভ করার পর ভেবে চিনতে খুলে বলল, পার্সেল রিসিভ করার পর ভেবে চিনতে খুলে ফেললো। ভেতরে একটা কাগজ ছাড়া কিছুই নেই। ফাবিহা কাগজ খুলে চোখ বুলিয়ে নিল। একটা বিয়ে ভেঙেছি, যতবার প্রপোজাল আসবে ততবার ভাঙবো। আমিও বিয়ে করব না, কাউকে বিয়ে করতে দেব না। হুমকি আর হ্যান্ডরাইটিং দেখে ফাবিহা বুঝে গেল এটা কার কাজ। সে রাগ করবে কিনা বুঝে উঠতে পারল না। আপাতত অনুভূতি শূন্য হয়ে বসে রইল। বিয়ের খবরটা যেভাবে সবার মাঝে ছড়িয়েছে, একইভাবে বিয়ে ভাঙার খবরটা সবার মাঝে ছড়িয়ে গিয়েছে। পরপর 2 বছর বিয়ে ভাঙা নিয়ে মানুষ নানান মন্তব্যে মেতে উঠেছে। পরীক্ষা দিয়ে বের হয়ে রাস্তায় শাবাবের প্রতিপক্ষ সুমনের দল সামনে পড়ল। বিস্ত্রী হেসে তারা তাদের মতো নোংরা মন্তব্য করতে লাগলো। অন্যদিন ওনার আঁচল ধরে টানলেও আজ একেবারে ওনার 2 মাথা ধরে টানল। গলায় ফাঁস লাগার মতো নিঃশ্বাস আটকে আসলো ফাবিহার। 2 হাতে সামনের দিকে ওনা টেনে ধরে রেখেছে। বাবা বলেছেন এদেরও ব্যবস্থা নেবে না। আজ ধৈর্যের সীমা লঙ্ঘন হলো। প্রথমে ওনা ছাড়ালো, তারপর ঠাঁটি ওনা ধরা ছেলেটার গাল লাল করে দিল। স্বভাব চুপ করে থাকলেও এরা হিংস্র মাঘের মতন গর্জন করে উঠল। খামচে ধরল জামার কাঁধ। ভয় ঝেঁকে ধরল ফাবিহাকে। সম্মান হানির ভয়, মৃত্যুর ভয়। মনে মনে আল্লাহকে ডাকল, তাকে এই বিপদ থেকে যেন রক্ষা করেন তিনি। কাঁধের দিকে জামা ছিঁড়ে বক্ষ বন্ধনীর ফিতা স্পষ্ট হয়ে উঠেছে। একজন খিকখিক করে হেসে বলল, দেখ দেখ, কালো রঙের। কথা শেষ করেই ফিতা ধরে টান দিয়ে পরপরই ছেড়ে দিল। রাবার জাতীয় জিনিস হওয়ায় তীব্র ব্যথায় কুকিয়ে উঠল। ফাবিহা অনবরত কেঁদে হাত জোর করে বলছে, আমি কি ক্ষতি করেছি তোমাদের? দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। অনেকেই হয়তো চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলেন না। হয়তো মনে পড়ে গেল, আমার মেয়েটাও তো রাস্তায় একা চলাফেরা করে। দোষ জারি হয়ে যাক না কেন, আগে মেয়েটাকে রক্ষা করা জরুরি। 2জন মধ্যবয়স্ক পুরুষ এগিয়ে এসে ধমকে উঠলেন, কি হচ্ছে কি এখানে? মেয়েটিকে ছাড়ো, বেয়াদব ছেলে। সুমনের এক বন্ধু বলে উঠল, এখান থেকে যান, বীর শাস্তে আসবেন না। বাড়াবাড়ি করলে জান নিয়ে ফিরতে পারবেন না। লোক দুটো দমে গেলেন না। এখনো মনুষ্যত্ব বেঁচে আছে। ছেলেটার গালে এক চড় বসিয়ে দিলেন সাহস করে। এরপর আরো কয়েকজন এগিয়ে এলো। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিছু যুবক। যে লোকটার সুমনের বন্ধুর গালে থাপ্পড় দিয়েছেন তিনি হাঁক ছেড়ে বললেন, না দেখার মতো করে চলে যাচ্ছ? যখন তোমাদের বোন হেনস্থা হয় তখন পাশ দিয়ে নির্বিকার হেঁটে যাওয়া মানুষদের গালি দাও। কেন তারা তোমার বোনদের সাহায্য করতে এগিয়ে এলো না? তোমরাই সেই নির্বিকারে হেঁটে যাওয়া ছেলে। লজ্জা হওয়া উচিত তোমাদের। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া মেয়েটাই কেবল তোমার বোন নয়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া ইফটিজিং ধর্ষণের শিকার হওয়া মেয়েটাও তোমার বোন। তোমার না হলেও কারো না কারো তো বোন। লজ্জা পেয়ে ছেলেগুলো এবার এগিয়ে এলো। সুমনের ছেলেগুলোকে ঘিরে ধরে কয়েক ঘা বসিয়ে দিল। ফাবিহা শরীরে ওড়না মুড়িয়ে কাঁপছে আর চোখের পানি ফেলছে। কত বড় বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেছে। এখন একা বাড়ি যাওয়ার মতন শক্তি তার নেই।
সুমন এত জনের সাথে কুলি উঠতে পারবে না, হয়তো এরা পুলিশ ডাকবে, তাই ছেলে পুলে নিয়ে কেটে পড়ল। একে একে স্থান ফাঁকা হয়ে গেল। দাঁড়িয়ে রইলেন বাবার বয়সী সেই লোকটা, যিনি চর দিয়ে ছিলেন। ফাবিহাকে কাঁপতে দেখে তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন, বাসায় যেতে পারবেন মামুনি? ফাবিহা কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কাছে আমি কৃতজ্ঞ আঙ্কেল। আমার জন্য আরেকটু কষ্ট করতে পারবেন? আমি একা বাড়ি যাওয়ার শক্তি পাচ্ছি না, একটা গাড়ি ঠিক করে দেবেন? লোকটা কথা না বলে একটা ট্যাক্সি ডেকে নিলেন। ফাবিহাকে তুলে দিয়ে নিজেও সাথে ছড়ে বসলেন। অবাক হলো ফাবিহা, তার চোখে তা স্পষ্ট। লোকটা মৃদু হেসে বললেন, আপনি মানসিকভাবে এখনো দুর্বল, আপনাকে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। ফাবিহা দুঃখে কেঁদে উঠে বলল, আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না আঙ্কেল। না কেঁদে শক্ত হওয়া জরুরি। ফাবিহাকে তার বাড়ির সামনে নামিয়ে দিল লোকটা। ফাবিহা বলল, ভেতরে আসুন আঙ্কেল। লোকটা চমৎকার হেসে বলল, বাড়ি চিনে গিয়েছি, অন্যদিন আসবো। প্লিজ আঙ্কেল। ফাবিহার অনুরোধে লোকটা ভেতরে এলেন। সবটা শুনে ফাবিহার বাবা অস্থির হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার লক্ষণ বিচলিত দেখাচ্ছে ফাবিহার মাকেও। বেশি সময় বসলেন না লোকটা। ফাবিহার বাবার সাথে কিছুক্ষণ আলাপ করে শুধু চা নিয়ে উঠে গেলেন। ফাবিহার বাবা যে মেয়ের জীবন নিয়ে শঙ্কায় আছেন, ভালো পাত্র খুঁজছেন, সেটাও আলাপের এক পর্যায়ে বলে ফেললেন। ফাবিহা ভেতর থেকে একেবারে ভেঙে গিয়েছে। তার এখন আর কিছুই ভালো লাগছে না। যে পর্যন্ত না কেউ তার পরিস্থিতিতে পড়েছে, কেউ ভেতরকার কষ্ট অনুভব করতে পারবে না। জীবন একঘেয়ে লাগছে। একটা ঘটনা ঘটার পর সেটা এক কান দুই কান করে ছড়িয়ে পড়তে সময় নেয় না। এলাকার কারো হয়তো নজরে পড়েছে, সে পুরো এলাকা ঘটনাটা ছড়িয়ে দিয়েছে, অথচ যখন মেয়েটার সাহায্য প্রয়োজন তখন তো এগিয়ে আসলো না। অধিকাংশ লোকজনের এখন কানাকানি করে ফাবিহাকে নিয়ে। মেয়েটা নিশ্চয়ই চরিত্রে দোষ আছে, নয়তো খালাতো ভাই জানাশোনা মানুষের সাথে বিয়ে ঠিক হওয়ার পরও ছেলেটা কেন বিয়ে করলো না? দুবার বিয়ে ভেঙেছে, এখন ছেলেগুলোর সঙ্গে দেখা গিয়েছে, নিশ্চয়ই কিছু করেছে, নয়তো ছেলেরা একটা মেয়েকে হেনস্থা করার এত সাহস পায় কোথায়? রাস্তাঘাটে বের হলে লোকের কথায় আতাউর রহমান অস্তিষ্ঠ হয়ে বাড়ি ফিরে আসেন। ওনার বুক ব্যথাটা বেড়ে গেল। ফাবিহা বাবার কাছে গেল না, এক মনে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল। সবাব অনবরত হেঁচে যাচ্ছে। সুরাইয়া ছোট বাচ্চাদের মতন করে ছেলেকে ট্রিট করছেন। সবাব মাকে দেখে আর করুণ চোখে তাকিয়ে থাকে। মাকে কিছু বললেও তিনি শুনবেন না, বরং কেঁদে ভাসাবেন। মা কষ্ট পাক সে চায় না, তাই চুপচাপ মায়ের কাছ থেকে যত্ন নিচ্ছে। গোসলের পরপর একটা তোয়ালে দিয়ে চুল মুছে দিয়েছেন ভালো করে। ওটা রেখে আরেকটা শুকনো তোয়ালে নিলেন। শাবাব বলল, চুলে আর পানি নেই তো মা? তুই চুপ থাক, চুলে পানি থেকে তুই আরো অসুস্থ হয়ে যাবি। তোকে একটা লক্ষ্মী মেয়ে দেখে বিয়ে করাবো, যে আমার মতো তোর যত্ন নেবে। শাবাব হেসে বলল, মায়ের কথা শুনে হাসি বহাল রেখেই বলল, আমি তো বিয়েই করব না। সুরাইয়ার হাত থেমে গেল। জহুরি নজর ফেলে বললেন, একবার না তোর বাবার সামনে বলেছিস বিয়ে করবি? মেয়ে আর মেয়ের বাবা রাজি না, কিন্তু তুই রাজি। ওই মেয়ের ঠিকানা দে, দেখি আমার সোনার টুকরো ছেলেকে কে বিয়ে করতে না করে। শাবাব কেসে উঠল। মা যদি সোনার টুকরো ছেলের বাইরের কুকীর্তির কথা শোনেন, ছেলে কয়টা প্রেম করে বেরিয়েছে যদি জানেন, তবে জায়গায় স্ট্রোক করবেন। সুরাইয়া শাবাবের সাড়া না পেয়ে আবারও চুল মুছতে মুছতে বললেন, খিরে বল মেয়েটার ঠিকানা। শাবাব বলল, ওটা তো বাবাকে রাগানোর জন্য বলেছি। সুরাইয়া বললেন, যাই হোক, তোর পছন্দ না থাকলেও তোকে বিয়ে করতে হবে। একটা ভালো মেয়ে এনে দেব তোকে। শাবাব বলল, সবাই তাদের ছেলের জন্য টুকটুকে পরি আনতে চায়, আর তুমি শুধু ভালো মেয়ে আনতে চাইছো। মেয়ে রূপবতী হয়ে লাভ কি যদি ভালো না হয়? যদি দুজনের মাঝে সুখ শান্তি না থাকে, তবে সেই বিয়ের লাভ কোথায়? শাবাব করুণ চাহনি দিয়ে বলল, হয়েছে তো মোছা। সুরাইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেন। আহ্লাদ করে বললেন, তোকে আমার এখনো সেই ছোট্ট স্বাভাবিক মনে হয়, একটু বড় হসনি। শাবাব বিড়বিড় করে বলল, সঠিক বয়সে বিয়ে করলে অন্তত দুটো বাচ্চার বাপ থাকতাম।
সুরাইয়া শুনতে পেলেন না ছেলের কথা। শাবাবু এমন ভাবে বলেছে যেন মায়ের কথা কানে না পৌঁছে। সুরাইয়া গেলেন ছেলের জন্য খাবার আনতে। ফিরোজ আলম যখন বাড়ি ফিরলেন, শাবাব আজ অসুস্থ। তিনি আগে ছেলেকে দেখতে তার ঘরে গেলেন। সুরাইয়াও খাবার নিয়ে শাবাবের ঘরে এসে ফিরোজ আলমকে দেখে জিজ্ঞেস করলেন, তোমার আজ এত দেরি হলো যে? ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে ফিরোজ আলম বলেন, আর বলো না, রাস্তাঘাটে আজকাল কোনো মেয়ে নিরাপদ নয়। শাবাবের ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা মেয়েকে কয়েকজন ছেলে হেনস্থা করলো। আমরা বাধা না দিলে তো মেয়েটা আজ ধর্ষণের শিকার হতে পারত। মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে আসতেই তাই এই দেরি হলো আর কি। শাবাব ভ্রুকুচকে বলল, আমাদের ভার্সিটির কাছে? হ্যাঁ। ও মা, খাবার টেবিলে নিয়ে যাও, বাবা এসে গিয়েছে, সবাই একসাথে খাবো। সুরাইয়া তাই করলেন। বাবা মায়ের সাথে খাবার খেয়ে উপরে উঠে একটা সিগারেট নিয়ে দু ঠোঁটের ফাঁকে চেপে ধরল। চোখের দৃষ্টি ক্ষীণ করে লাইটার অন করে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল মুক্ত বাতাসে। ফোন হাতে ফরহাদকে কল দিল। ভার্সিটির সামনে এত বড় গ্যাঞ্জাম লাগলো আর সে জানে না। ফরহাদ কল ধরল। আসসালামু আলাইকুম ভাই। আজ ভার্সিটির সামনে কি হয়েছে রে? শাবাবের সোজা সাপটা প্রশ্ন শুনে ফরহাদ বলল, সুমন আর তার ছেলেরা ফাবিয়া মেয়েটাকে বাজেভাবে হেনস্থ করছে। দপদপে উঠল রাগ, চোয়াল শক্ত তার। তোরা কোথায় ছিলি হারামজাদা? চমকে উঠল ফরহাদ, বিস্মিত কণ্ঠে বলল, ভাই আমরা কি করব? সুমনও আপনার শত্রু আর ফাবিয়া মেয়েটাও। আমার শত্রু হলে কি তাকে এভাবে সুমনের হাতে ছেড়ে দেব? আমি প্রেম করে বেরিয়েছি, কিন্তু মেয়েদের ভোগ করার কথা মাথায় ঢুকাইনি। সুমনের ইতিহাস তোর নিজেরই জানা। মেয়েটাকে ছেড়ে দেবে না ও। কতদিন থেকে এসব চলছে? ভাই মেয়েটা আপনার শত্রু, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? শাবাব শ্বাস নিয়ে নিজেকে শান্ত রেখে বলল, শত্রু বলেই এত কিছু করছি। ও আমার শত্রু, তাই ওকে শাস্তি দেওয়ার অধিকারও আমার। সুমন কোথায় আছে খবর নেই, আমি আসছি। ফরহাদের কথা শোনার আগেই কল কেটে দিল শাবাব। রাগে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। তার সাথে শত্রু থেকে ও ফাবিহার ক্ষতি করতে চাইছে। ওর এক্সদেরও হেনস্থা করেছে, তবে এতটা না। ফাবিহার পেছনে বেশি ঘোরাঘুরি করতে দেখেছে বলে হয়তো ভেবে নিয়েছে শাবাবের মনে ফাবিহার জন্য সফট কর্নার আছে। সেজন্যই ফাবিহার ক্ষতি করতে এভাবে উঠে পড়ে লেগেছে। তাসিন আলস্য ভঙ্গিতে ঘরে নামাজে দাঁড়ালো। রায়ন অনেকক্ষণ ধরে কানের কাছে মৌমাছির মতন ভোগ করছিল। মসজিদে গিয়ে জামাত ধরার সময় নেই, তাই ঘরেই দাঁড়ালো। এতক্ষণ ফোন ঘাটছিল সে। নামাজে দাঁড়িয়ে সূরা ভুলে যাচ্ছে। মাথায় নানা রকম চিন্তা ভাবনা আসছে। তাদের কোম্পানি নতুন প্রজেক্ট নিয়ে মাথায় ভাবনা আসছে। কানে গানের সুর ধ্বনিত হচ্ছে। সিজদায় গেল। চোখে একটু আগে ফোনে দেখা বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্য ভাসছে। বারবার চোখ বন্ধ করছে, তবুও এসব যাচ্ছে না। চোখের জিনা খুব ভয়ঙ্কর। নামাজে দাঁড়ালেও তা চোখে ভাসে। আমরা ফোনে অনেক কিছুই দেখি যা আমাদের কাছে স্বাভাবিক, বিনোদন মাত্র, অথচ এসব চোখের জিনা। কোনোভাবে নামাজ আদায় করলো তাসিন। হুরাইন চা নিয়ে আসলো। তাসিনের দিকে বাড়িয়ে দিল মিষ্টি হেসে। সে যথেষ্ট স্বাভাবিক থেকে ধৈর্য ধারণ করার চেষ্টা করছে, লড়তে চাইছে। এবাড়ির কোনো কিছুই বাবার বাড়ির কারোর সাথে শেয়ার করছে না। তার স্বামী, শাশুড়ি, ননদ হয়তো পরিবর্তন হয়ে যাবেন, কিন্তু সে যে তাদের দোষ সবার কাছে বলে বেড়াবে, তার রেশ তো থেকে যাবে। তাদের পরিবর্তন হলেও কেউ তাদের ভালো চোখে দেখবে না। তাতে হুরাইনের নিজেরই খারাপ লাগবে। সে আশাবাদী সবাই একদিন পরিবর্তন হবে। আল্লাহর উপর সে সব সময় ভরসা করে। যতক্ষণ পর্যন্ত না তার কারো পরামর্শের প্রয়োজন পড়ছে, ততক্ষণ কিছুই বলবে না কাউকে। লড়াইটা তার একার। রাতের খাবার তৈরি করতে করতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবার আশায় সুমধুর সুরে সূরামূলক পাঠ করছিল হুরাইন। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছিলেন সাজেদা। শুনতে খারাপ লাগছে না, বরং অন্তরে শান্তি অনুভব করছেন। তারই পেছনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুনছে তাসিন। তার স্ত্রীকে আল্লাহ যেন সব রকম গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যতক্ষণ পর্যন্ত সূরামূলক পাঠ করছিল হুরাইন, ততক্ষণ পর্যন্ত মা ছেলে নড়চড় করলেন না। সে পিছু ফিরতে সাজেদা থতমত খেয়ে গেল। দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকে পড়লেন। এখন গভীর রাত। ঘুম ভেঙে গেল হুরাইনের। সে খুব বাজে একটা স্বপ্ন দেখেছে। তাসিন আর তার মাঝে অজানা এক দূরত্ব এসে তাদের আলাদা করে দিয়েছে। দুপাশ থেকে দুজনের এক হওয়ার হাহাকার। ডিম লাইটের আলোয় তাসিনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। কাপা হাত এগিয়ে নিয়ে ওর মুখটা ছুঁয়ে দিল। বিড়বিড় করে বলল, আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আপনি আমাকে সাহায্য করবেন।
তাসিন নড়ে চড়ে উঠল। হুরাইনের হাত মুখ থেকে সরিয়ে ঘুমের ঘোরে হাতটা জড়িয়ে ধরল। হুরাইন কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল, অপর হাত বাড়িয়ে সময় দেখল। এখনো 3টা বাজতে 7 মিনিট বাকি। তাসিনের কাছ থেকে হাত ছাড়িয়ে নিল সাবধানে। তারপর অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নিল। ফজরের আজান পর্যন্ত তার নিঃশব্দে কান্নাকাটি চলল তার আল্লাহর কাছে। আজান হতেই তাসিনকে ডাকতে এলো। সে উঠতে খুব দেরি করে। হুরাইন ওর মাথায় হাত বুলিয়ে ডাকল, শুনছেন, ফজরের আজান হয়েছে। তাসিন বলে চুপ হয়ে গেল। হুরাইন আবারও ডাকলো। তাসিন উঠছি বলে আবারও ঘুমে তলিয়ে গেল। এটা নিত্যদিনের কাজ। হুরাইন আক্ষেপ করে কিসের দুঃখ তার? স্বামী তাকে জ্বালাতন করে, মারধর, গালাগালি করে? না, নিঃসন্দেহে সে একজন ভালো স্বামী। শাশুড়ি ননদ তাকে অপছন্দ করলেও সারা দিনের পেছনে লেগে থাকেন। তবে কিসে তার দুঃখ? এই পরিবারে সব আছে, তবে দিন নেই। সকলের অন্তর কালো ছায়ায় ঢেকে গেছে। এটা যে তার বড় দুঃখ। কেন এই মানুষগুলো আখিরাত চেনে না? হুরাইন গ্লাস থেকে পানি নিয়ে ছিটিয়ে দিল তাসিনের চোখে মুখে। লাফ দিয়ে উঠল সে। ঘুম ভেঙে বিরক্তি গলায় বলল, পানি মারলে কেন? আমি তো উঠতাম। হুরাইন হাসল না, কঠিন মুখভঙ্গিতে বলল, সেটা প্রতিদিনই দেখি। আচ্ছা, আপনার কি আমার সাথে থাকার ইচ্ছে নেই? কেন এত অবহেলা করছেন সবকিছু? আমার কথা বাদ দিন, নিজের প্রতি মায়া হয় না? কোথায় ডুবে আছেন? একবার চোখ মেলে দেখুন। যতদিন না আপনি মন থেকে আগ্রহী হবেন, কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না। তাসিন আলসি ভঙ্গিতে বলল, এত কঠিন কথা কেন বলছো? হুরাইন হতাশ চোখে তাকায়। তারপরই তাসিনকে ঠেলে দিয়ে বলে, যান, অজু করে আসুন। তাসিন পরিষ্কার হয়ে উজু করে বের হলো। নামাজ পড়ে এসে বিছানায় শুতে গেলেই হুরাইন বাধা দিল, এখন ঘুমাবেন না, চা খান, তারপর কাজ করুন। সকালবেলা কাজে বরকত হয়, মস্তিষ্ক সচল থাকে। তাসিন বিরক্ত হয়। হুরাইন, কেন এমন করছো? রাতে দেরি করে ঘুমিয়েছি, এখন ঘুমাতে দাও। হুরাইন বলল, আপনাকে তো কেউ বলেনি রাত জাগতে, আপনি তো ফোনে ব্যস্ত ছিলেন। তুমি দিন দিন কঠোর হয়ে যাচ্ছ হুরাইন। আমি কঠোর হচ্ছি না, আমি শুধু সত্যটাই বলছি। আচ্ছা, এখন ঘুমাতে দাও প্লিজ। তাসিন শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে ঘুমিয়েও পড়ল। হুরাইন কিছুই বলল না। পা চলছে না। সে জোর করে পা টেনে রান্নাঘরে ঢুকলো। সকলের জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখলো। সময় দেখে তাসিনকে ডাকতে গেল, আপনার অফিসের সময় হয়ে যাচ্ছে, উঠুন। প্রথমবারই জেগে গেল তাসিন। হুরাইনের ঠোঁটে আফসোসের হাসি। ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে, স্ত্রী বারবার ডাকে। ওঠার কোনো তাড়া নেই, অথচ অফিস যাওয়ার তাড়া ঠিকই আছে। বলল, অফিসের বসকে এত ভয়, অথচ যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে ভয় নেই। নাস্তা করতে আসুন। হুরাইন বেরিয়ে গেলেও তার যাওয়ার পথে তাকিয়ে রইল তাসিন। গভীরভাবে হুরাইনের কথাটাও নাড়াচাড়া করল। তারপর কি ভেবে যেন উঠে পড়ল। নাস্তা করে আবার ঘরে ফিরে তৈরি হয়ে নিল অফিসের জন্য। নিচে এসে পাশে দাঁড়ালো, গলায় একটা ওড়না ঝুলানো। ভাইয়া, আমাকেও নামিয়ে দিও। চলো। হুরাইন বলল, বোরখা পরলে দেখতে সুন্দর লাগে আপু। নিশি কথা বলল না। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে চরম বিরক্ত। তাসিন বলল, ও বড় হলে সব ঠিক হয়ে যাবে। তাসিনের মানসিকতা দেখে আশ্চর্য হয় হুরাইন। একটা কলেজ পড়ুয়া মেয়ে আর কত বড় হলে তাকে বড় বলা হবে? স্ত্রী ছোট হোক বা বড়, তার ক্ষেত্রেই পর্দা ফরজ। আর বোনের ক্ষেত্রে কোনো গুনাহ নেই বলছেন? একজন বেপর্দা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামী হবে, জানেন তো? তার মধ্যে বড় ভাই একজন। নিশি ছ্যাদ করে উঠল, দেখুন ভাবি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি মানছি আমি আপনার মতো পদ্মাশীল নই, কিন্তু অশালীন চলাফেরাও করি না, জিন্স টপস পরে ঘুরি না। নিজের ভালো নিজে না বুঝলে কার সাধ্য আপনাকে বোঝানোর? তাসিন এবার বলল, তোকে তো আমাদের বিয়ের আগে একটা বোরখা কিনে দিয়েছিলাম, ওটা তো পরতে পারিস। ওটা আমি একজনকে দান করে দিয়েছি। তাহলে মাথায় কাপড় দিয়ে নে, আজ আরেকটা বোরখা কিনে দেব। তোমার আমাকে নামিয়ে দিতে হবে না, আমি একাই যাচ্ছি। নিশি ভাইয়ের সাথে রাগ দেখিয়ে বেরিয়ে যেতে তাসিন নরম স্বরে বলল, এভাবে না বলে একটু গুছিয়ে বললেই পারতে। হুরাইন কথার জবাব দিল না। মাঝে মাঝে সে নিজের প্রতি বিরক্ত হয়ে যায়। তাসিন বেরিয়ে গেল বোনের পিছু পিছু।
হুরাইনের প্রতি ক্ষোভটা রয়ে গিয়েছে নিশির। বাড়ি ফেরার পর থেকে নানাভাবে হুরাইনকে কথা শোনানোর চেষ্টা করছে। হুরাইন জবাব দিচ্ছে না কিছুরই। এক পর্যায়ে নিশি বলল, ফাবিহা আপু আমার ভাবি হলে কত ভালো হতো, অথবা ভাইয়ের বান্ধবীদের মধ্যে কেউ একজন হতে পারতো। ভাইয়ের প্রতারণার কারণেই সবটা এলোমেলো হয়ে গেল। এবার মস্তিষ্কে চাপ পড়ল হুরাইনের। কৌতূহলী স্বর জানতে চাইল, মানে তোমার ভাইয়ার বান্ধবী ছিল আর ফাবিহা আপু? কিছু বুঝলাম না। বান্ধবী ছিল না, এখনো আছে। আর ফাবিহা আপুর সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল, তাদের মধ্যে সবটা ঠিকঠাক ছিল। তারপর সে আপনার রূপে মজে গিয়ে বিয়েটা ভেঙে দিল। মনটা ভাঙলো ফাবিহা আপুর। মেয়েটা কত কান্নাকাটি করেছে। উত্তেজিত হয়ে যাচ্ছে হুরাইন। তার এসব মানতে কষ্ট হচ্ছে। প্রশ্ন করল, এসবের সত্যতা কতটুকু? বিয়েতে আমার মায়ের পক্ষের কাউকে দেখেছেন? দেখেননি। এই কারণেই কেউ রাগ করে আসেনি। ফাবিহা আপু লুকিয়ে এসেছিল কেবল আপনাকে দেখতে। কোন রূপবতীর মোহে পড়ে তাকে প্রত্যাখ্যান করলো সেটা দেখতে এসেছে। আর পুরোপুরি বিশ্বাসের জন্য মাকে জিজ্ঞেস করুন, তারপর নিজের স্বামীকেই জিজ্ঞেস করে নেবেন। হুরাইন অপেক্ষায় রইল। আজকের অপেক্ষা অত্যন্ত যন্ত্রণাদায়ক। যতক্ষণ পর্যন্ত না দাসিনের মুখের স্বীকারোক্তি পাচ্ছে ততক্ষণ সে শান্ত হতে পারবে না। দুপুরে খাবার নামাজের বিরতি দেওয়া হলো। যদি তুই একজন নামাজ বিরতি মানলেও সকলে খাবার বিরতি হিসেবেই সময় নষ্ট করে। তাসিন বিরতি পেয়ে নামাজ পড়ে নিল। একজন কলিগ বললেন, তাসিন সাহেব তো হুজুর হয়ে গেলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন বললেন, কতদিনের জন্য এই পরিবর্তন? ভদ্রতার প্রয়োজনও মনে করল না, হেসে ফেললেন তিনি। তাসিন বলল, এমন ভাবে বলছেন কেন ভাই? পরিবর্তন হতো ক্ষতি কি? চলে যেতে নিতে শুনতে পেল, এমন অনেকেরই দেখেছি, কদিন হুজুর হয়ে যায়, পরে আবার শয়তানের লেবাস ধরে। আরে ভাই, এসব মানুষের অ্যাটেনশন পাওয়ার কৌশল। গান বাজনা, মেয়ে বান্ধবী, মেয়ে কলিগ সহ সাথে গট সম্পর্ক রাখছে, আবার হুজুর সাজতে এসেছে। রাগ হচ্ছে তাসিনের। যতবার সে নিজেকে পরিবর্তন করতে যায় ততবারই সে হেরে যায়। শয়তান ধোকাতে এই আশেপাশের মানুষগুলো বিদ্রুপ করে। নিজের নফসের সাথে যুদ্ধ করা সহজ না। শাবাব বাড়ি ফিরতে সুরাইয়া আটকে উঠলেন। ছেলের চেহারার কি হাল! চোখে আগুনের ফুলকি, শরীরের কিছু জায়গায় আঘাতের চিহ্ন। এসব নতুন নয় সুরাইয়ার কাছে। ছেলের এসবের রেকর্ড আছে। প্রায়শই মারামারি করে বাড়ি ফেরে। তিনি বিচলিত হয়ে পড়লেন, আব্বা, আবার কোথায় মারামারি করেছো? কথা বলতে বলতে সুরাইয়ার চোখে পানি এসে ভিড় জমালো। শাবাব গম্ভীর মুখে বলল, হাত পা ব্যথা করছে, ভেতরে ঢুকতে দাও। সুরাইয়া সরে দাঁড়াতে শাবাব নিজের ঘরে গিয়ে বিছানায় শরীর ছেড়ে দিল। সুরাইয়া কাঁদতে কাঁদতে ছেলের মাথার কাছে এসে বসলেন। বিলাপ করছেন বসে বসে। শাবাব চোখ বন্ধ করে নিল। সুমনের সাথে আজ প্রচুর মারামারি হয়েছে। সেদিন সুমনের খোঁজ পায়নি বলে বেঁচে গিয়েছে। আজ সুযোগ বুঝে ক্ষোভ মিটিয়ে মেরেছে তাকে। নিজেও মার খেয়েছে। তবে সুমনের অবস্থা করুণ। হাসপাতালে নেয়ার প্রয়োজন হতে পারে। এখনো রাগ কমছে না তার। দাঁতে দাঁত চেপে নিজে রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফাবিহা সারাদিন বাড়িতে বসে থাকে। তার দিকে তাকালেই তার মায়ের কান্না আসে। তিনি মেয়ের আড়ালে গিয়ে কান্নাকাটি করেন। কেন মেয়েটার জীবন এলোমেলো হয়ে গেল? আতাউর রহমান ফাবিহাকে বললেন, তৈরি হয়ে নে, আমরা থানায় যাব। ফাবিহা নড়ে না, জায়গায় স্থির হয়ে বসে থাকে। তার মন এখন কোনো কিছুতেই সাই দেয় না। আতাউর রহমান তাড়া দেন। ফাবিহা বলে, কি হবে বাবা? ওরা ছাড়া পেয়ে আরো হিংস্র হয়ে উঠবে। ওদের থানা পুলিশের রেকর্ড আছে। তাই বলে চুপ করে থাকবো? ফাবিহা কথা বলেন। আতাউর রহমান বললেন, তোর ফুপুর কাছে কিছুদিন থেকে আয়। ভালো লাগে না বাবা। ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। বাবা, কাল সকালে দিয়ে আসবো। মাও বললেন, যা ঘুরে আয়। ঠিক আছে। ছোট করে জবাব দিল ফাবিহা। আতাউর রহমান মেয়েকে বোনের কাছে দিয়ে আসার থাকার জায়গা পরিবর্তন করার কথা পরিকল্পনা করে নিলেন। এখান থেকে চলে যাবেন। এই শহরে ওনার মেয়ে ভালো থাকবে না। এর মাঝে বাড়িতে মেহমান এলো। ফাবিহাকে বাড়ি পৌঁছে দেওয়া লোকটা ফিরোজ আলম। তিনি এসেছেন একটা সুখবর নিয়ে। ফাবিহার জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন ওনার বোনের ছেলের জন্য। সুযোগ্য ছেলে, সংসারে ঝুট ঝামেলা নেই। বিয়ের পর ছেলে নিজের কাছে বউকে বিদেশ নিয়ে যাবে। আতাউর রহমান সবটা শুনে আগ্রহ প্রকাশ করলেন। তিনি ভাবেননি ফিরোজ আলম সম্বন্ধ নিয়ে আসবেন। সেদিন তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর মনে মেয়ের বিয়ের কথা বলে ফেলেছেন। ফাবিহার ফুফুর বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেল। আগে পাত্রপক্ষ এসে দেখে যান, তারপর মেয়ে ঘুরে আসবে।
ফিরোজ আলম রাতে বাড়ি এসে খাবার টেবিলে কথা তুলেন। সেদিনে মেয়েটার বাবার কাছে রোমাইজার ছেলের জন্য তিনি প্রস্তাব রেখেছেন। রোমাইজার সাথে কথা বলেই ছেলেকে নিয়ে মেয়ে দেখতে যাবেন। টেবিলে শাবাবও উপস্থিত ছিল। খেতে খেতেই বলল, কোন মেয়ে? তুই যেদিন অসুস্থ ছিলি সেদিন বাড়ি এসে যে মেয়েটার কথা বলেছিলাম তার কথাই বলছি। ভ্রু কুচকে গেল শাবাবের। মানে কি? নয়নের জন্য ওই মেয়েকে কেন তোমার উপযুক্ত মনে হলো? তুই তো দেখিসনি, দেখলেই কথা বলতি না। শাবাব বিড়বিড় করে বলল, আমার আগে তুমি দেখোনি? ওর বিয়ে তো আমি হতেই দেব না। আমিও দেখি তুমি কিভাবে আমার শত্রুকে ভাগ্নের বউ বানাও। সুরাইয়া বললেন, কিছু বলছিস? হ্যাঁ, মাছ দাও। আজ ঘরের পরিবেশ গুমট। বাড়ি ফেরার পর থেকে একবারও কথা বলেনি হুরায়। তাসিন দুশ্চিন্তায় পড়ল। আজ আবার কি নিয়ে রেগে আছে? সকালের ব্যাপার নিয়ে? রাতে খাবারেও কথা হয়নি। ঘরে এসে দেখল চুপচাপ বিছানা করছে হুরাইন। পেছন থেকে জড়িয়ে ধরে বলল, রেগে আছো কেন? সকালের জন্য সরি। হুরাইন কিছু বলল না, ছাড়ানোর চেষ্টাও করল না, চুপচাপ কাজ করে যাচ্ছে। তাসিন বুঝল মান ভাঙেনি, তাই তার ভালোবাসার গভীরতা আর একটু বাড়ল। পুরো প্রতিক্রিয়াহীন হুরাইন, যেন কোনো রোবট দাঁড়িয়ে আছে, বাধাও দিচ্ছে না। সরে গেল তাসিন, নিভু নিভু স্বরে শুধালো, তোমার কি আমার স্পর্শ খারাপ লাগছে? হুরাইন বিছানা গোছানো শেষ করে দম ফেলল। এবার স্বাভাবিক গলায় বলল, বসুন, আপনার সাথে কিছু কথা আছে। তাসিন বসল। বলো। তাসিনের চোখে চোখ রাখলো হুরাইন। গভীরভাবে তার চোখ জোড়া পড়তে চেষ্টা করল। বলল, আমি যা যা জিজ্ঞেস করব সত্য জবাব দেবেন। তাসিন বুঝতে পারল না হুরাইন কোন প্রসঙ্গে কথা বলতেছে, তবুও সে আশ্বস্ত করল সত্য বলবে। হুরাইন বলল, আপনার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল? এবার শব্দ করে হেসে ফেলল তাসিন। রগড় করে বলল, তুমি দেখি খুব জেলাস। হুরাইন উত্তেজিত হয়ে বলল, জেলাস কেন হব? সে কি আপনার স্ত্রী? যদি হালাল হতো তাহলে জেলাস শব্দটা মানাত। আমার বরং ঘৃণা হচ্ছে। তাসিন বিস্মিত হয়ে হুরাইনের রাগ দেখল। চোখের সাদা অংশ লাল, ফর্সা ত্বক লাল হয়ে আছে। তাসিন তাকে শান্ত করার জন্য দুহাতে তাকে আগলে নিল। শান্ত হও, আমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না। হুরাইন বাঁধন থেকে সরে এসে বলল, আমি আবারও বলছি, মিথ্যে বলবেন না। সত্যি বলছি। আচ্ছা, তোমার মাথায় বাচ্চা মেয়েদের মতো এসব কে ঢুকিয়েছে? হুরাইন তেজি গলায় বলল, আমার বিবেক, আমার বয়স, কোনো দিক থেকে আমি ছোট নই। আমি যা জানতে চাইছি তার জবাব দেবেন। তাসিন অপলক তেজি হুরাইনকে দেখে নিয়ে মৃদু হেসে বলল, স্বামীর কাছে কৈফিয়ত চাইছো? হুরাইন আরো কঠিন হয়ে বলল, আপনি নিশ্চয়ই ভুলে যাননি আমি আপনার স্ত্রী, তাই আপনার সম্পর্কে সব জানার অধিকার আমার আছে। আমি ভালোবেসে যেমন আগলে নিতে জানি, তেমনি কঠিনও হতে জানি। তাসিনের ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। এখন আর তার ঠোঁটে বিন্দুমাত্র হাসি নেই। হুরাইনের এমন রূপের সাথে সে খুব একটা পরিচিত নয়। সে প্রায় রাগ করে থাকে, তবে এবারের মতন কঠিন কখনো তাকে দেখা যায়নি। তাসিন বলল, আচ্ছা, আর কি জানতে চাও? ফাবিহা আপুর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ফাবিহার সাথে আমার কোনো কালেই সম্পর্ক ছিল না, তবে ওর সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছিল, সেটা আমার সম্মতিতে। আমি ভেবেছিলাম তুমি আমার কৌতূহল মাত্র। ফাবিহার সাথে বিয়ে হয়ে গেলে আর তোমার চিন্তা মাথায় আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। যত দিন যাচ্ছিল আমি দুর্বল হয়ে পড়েছি তোমার প্রতি। ফাবিহার প্রতি আমার বিন্দু মাত্র মনের টান ছিল না। আপনি নিজের সমস্যার সমাধান করতে একটা মেয়েকে কেন মাধ্যম হিসেবে ব্যবহার করবেন? এই সাহস, এই অধিকার কে দিল আপনাকে? ফাবিহা আপু দিয়েছিলেন? তাসিন দৃষ্টি নামিয়ে বলল, আমিও অনুতপ্ত হুরাইন। মাও এই ব্যাপারে আমার সাথে রেগেছিলেন। তুমি প্লিজ আমাদের বর্তমান ভবিষ্যতে ও সব কথা টেনে এনো না। হুরাইন মলিন হেসে বলল, এখন সবটা স্পষ্ট যে কেন আপনার মা আর বোন আমাকে পছন্দ করেন না। আমি তাদের সাথে যতই মিশতে চেষ্টা করি, তারা আমাকে আঘাত করতে চান। ঠিক আছে, ওটা আপনার অতীত ছিল। বিয়ের পূর্বের বিষয় নিয়ে কথা বললেও সেটা এখন সমাধান হবে না। তবে আপনার দ্বারা এমন কিছু হয়েছে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাদ দিলাম ওসব। একটু থেমে বলল,
কিন্তু বিয়ের পরবর্তী জীবন নিয়ে আমি আপনাকে এক বিন্দু ছাড় দিব না। ভ্রু কুচকে গেল তাসিনের। আশ্চর্য, আর কি করলাম আমি? আপনার মেয়ে বান্ধবী আছে নিশ্চয়ই, তাদের সাথেও চলাফেরাও হচ্ছে নিয়মিত। তাসিন এবার চুপ করে গেল। কি হলো, জবাব দিন। তাসিন অস্বস্তি নিয়ে বলল, বন্ধু বান্ধবের সাথে একসাথে চলাফেরা করেছি, এখন চাইলেও এড়িয়ে যেতে পারছি না। একটু বোঝার চেষ্টা করো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। পরিবর্তন আজ হোক, আগামীকাল নয়। এভাবে চলতে থাকলে মৃত্যু এসে দরজায় কড়া নাড়বে, অথচ আগামীকাল আর আসবে না। আচ্ছা, আমি কিভাবে এড়িয়ে চলবো বলো? হাসল হুরাইন। তার ঠোঁটের কোণে লুকিয়ে আছে স্পষ্ট উপহাস। আপনি নিশ্চয় ছোট বাচ্চা নন, আপনি বিয়ে করেছেন। সবাইকে বলবেন আমি বিবাহিত, দিনের পথে চলতে চাই। তারা যদি আপনাকে দিন পালনে বাধা দেয় তবে ওসব বন্ধু পরিহার করুন।